নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে আরজি করে যে মর্মান্তিক গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে আরেকটি আলোচনা করব। সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বাণিজ্য এবং তার মাঝখানে গৌতম আদানি, ভারতের ধনকুবের, তাকে নিয়ে। প্রথমে আমরা চলে আসি আরজি করের ঘটনায়। আরজি করে গণধর্ষণ এবং খুনের প্রতিবাদে যেইভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, ডাক্তাররা রাস্তায় নেমেছে, তারপরে যেটা হয়েছিল যে স্বাস্থ্য দপ্তর 43 জন চিকিৎসক তাদেরকে বদলি করেছিল বিভিন্ন জায়গায়, এবং জুনিয়র ডাক্তার এবং বিরোধীরা যেটা বলেছিল, এই 43 জন চিকিৎসক যেহেতু আন্দোলনে ছিল, সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিল, তাই তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে 24 ঘন্টা কাটতে না কাটতেই, সন্ধ্যাবেলাতেই মমতা ব্যানার্জির নির্দেশে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে স্বাস্থ্য দপ্তরের এই বদলি প্রত্যাহার করে দেওয়া হয়েছে এবং 43 জনের মধ্যে 42 জনের বদলি আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের একটা সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে ক্যান্সেল করে দিয়েছেন। এবার অনেকে বলছেন, অনেক জায়গায় লেখা হয়েছে যে মমতা ব্যানার্জি জানতেন না যে স্বাস্থ্য দপ্তর এরকম একটা বদলির কাজ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী যদি না জানেন যে তার দপ্তরে কি হচ্ছে, তাহলে এটার মানে কি দাঁড়ায়? অন্যদিকে যিনি স্বাস্থ্য সচিব আছেন, তিনি যেটা জানিয়েছেন যে এটা রুটিন বদলি হচ্ছিল এবং চিকিৎসা যাতে কোনোভাবে গন্ডগোল না হয়, যদি স্মুথলি চলে, সেই জন্য এই 42 জনের বদলি স্থগিত করা হয়েছে। এর সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। তাই যদি হয়, তাহলে কেন এই সিদ্ধান্ত আগে নেওয়া হলো না? নতুন কিভাবে কি পরিস্থিতি তৈরি হলো যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো, সেটারও কোনো ব্যাখ্যা তিনি কিন্তু দেননি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে 24টি মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতাল আছে এবং 6000 চিকিৎসক আছে। সরকারের দাবি, স্বাস্থ্য দপ্তরের দাবি, এদের রুটিন বদলি হয়। তাই রুটিন বদলি যদি হয়, তাহলে কেন এদের বদলি হলে স্বাস্থ্য ব্যবস্থা গন্ডগোল হয়ে যাবে, আর রুটিন বদলি যদি হয় তাহলে কেনই বা মমতা ব্যানার্জি এই বদলি আটকালেন, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। অন্যদিকে আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখান থেকে জানা যাচ্ছে যে ভারতবর্ষের যে মোট 4টি সংস্থা বাংলাদেশের সাথে বিদ্যুৎ বাণিজ্য করে, তার মধ্যে 2টি করে হচ্ছে যারা বিদ্যুৎ ব্যবসা করে, আর 2টি সংস্থা বিদ্যুৎ উৎপাদন করে। যারা ব্যবসা করে তারা হচ্ছে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড, এনভিভিএন এবং পিটিসি ইন্ডিয়া লিমিটেড। এরা ব্যবসা করে এবং উৎপাদন কে কে করে? উৎপাদন করে সেটা হচ্ছে সেমকরপ এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং আদানি পাওয়ার। এবং এর মধ্যে, এই বিদ্যুৎ উৎপাদনের মধ্যে এর 90% বিদ্যুৎ আসে হচ্ছে আদানির কাছ থেকে, আদানি পাওয়ারের কাছ থেকে। আদানি পাওয়ারের যে ঝাড়খণ্ডের একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা কয়লা ভিত্তিক প্ল্যান্ট আছে ঝাড়খণ্ডে, সেখান থেকেই 90% বিদ্যুৎ আসে। অর্থাৎ বাংলাদেশের যে বিদ্যুৎ রপ্তানি, তার 90% আছে আদানির কাছ থেকে, এবং স্বাভাবিকভাবেই এর যে মুনাফা, তার প্রায় পুরোটাই পায় আদানি, প্রায় পুরোটা, আমি 90% সে যদি দিয়ে থাকে। এবং ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা জানাচ্ছে, গত যে আর্থিক বছর, সেখানে 1100 কোটি টাকা, 100 কোটি ডলার মূল্যের পণ্য এবং সেবা বাংলাদেশকে ভারত রপ্তানি করেছে, এবং যার 9.3% হচ্ছে বিদ্যুৎ, যার 90% হচ্ছে আদানির থেকে আসে। এবং এইটাই 2 বছর আগে, অর্থাৎ তার আগের
অর্থবর্ষে। 2 বছর আগে এটা ছিল মাত্র 3%, অর্থাৎ 3% থেকে বিদ্যুৎ রপ্তানি থেকে ভারতের যে আয় সেটা পৌঁছেছে 9.3%। এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে যেটা হয়েছে, ভারত সরকার 2018 সালের একটা রেগুলেশন সেটাকে চেঞ্জ করেছে, রপ্তানি রেগুলেশন। আগে কি ছিল, এখন কি হয়েছে না, এই যে আদানির যে গড্ডা কেন্দ্র আছে ঝাড়খণ্ডে, সেটা ছিল মূলত ঝাড়খণ্ডকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। যেহেতু হাসিনা সরকারে এসছে এবং বাংলাদেশে এমন একটা সরকার এসছে যাকে ভারত সরকার ঠিক আগের মতো বন্ধু বলে মনে করছে না, বা বাংলাদেশ সরকারও ভারতকে ঠিক আগের মতো বন্ধু বলে মনে করছে না, ফলত নতুন রেগুলেশনে এরকম নিয়ম করা হয়েছে, এই ঝাড়খণ্ডের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতের অন্যান্য জায়গাতেও বিদ্যুৎ যাবে। যদিও আদানি বলেছে তারা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে, সেই নিয়ে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই যে রেগুলেশন চেঞ্জ, গড্ডা কেন্দ্র থেকে যে অন্যান্য ভারতের জায়গাতে বিদ্যুৎ যাবে তাতে কোনো সমস্যা নেই ভারতের অন্যান্য জায়গায় বিদ্যুৎ পেলে, কিন্তু এটা কি ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কে পরিবর্তন সেটার কোনো ইঙ্গিত করছে? এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বিজেপি অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার ফোর্স তারা পিঠ দেখাবে না, অর্থাৎ বিএসএফ গুলি চালালেও তারা গুলি চালাবে। তাদের অভিযোগ বিএসএফ বাংলাদেশি যে নাগরিক তাদেরকে হত্যা করে, সেক্ষেত্রে হাসিনার সময় বিজেপি যে ভূমিকা রাখতো সেটা সে বারবার সারেন্ডার করতো ভারতীয় সেনার কাছে, সেটা বর্ডার সিকিউরিটির কাছে, সেটা তারা আর করবে না। অন্যদিকে নতুন সরকার জানিয়েছে যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, তারপরে ভারত পাবে, ভারতে তারা ইলিশ রপ্তানি বন্ধ করে দেবে বা কমিয়ে দেবে, আগে বাংলাদেশের বাজারে যাবে তারপরে বাইরে আসবে। এক্ষেত্রে ভারতের সোশ্যাল মিডিয়া অনেকে মজা করে বলছেন বাংলাদেশ আমাদের ইলিশ না দিলে আমরা ওদের গরু পাচার বন্ধ করে দেবো। যাই হোক, মজার ঠাট্টার মধ্যেই বাংলাদেশ ভারতের যে বাণিজ্য সম্পর্ক সেটা একটা সমস্যায় পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বর্ডারটা হচ্ছে ভারতের, ভারত থেকেই তাদের অনেক কাঁচামাল যায়। ভারত ছাড়া অন্য কোনো তার এমন প্রতিবেশী দেশ হয়তো নেই যারা তাকে বাংলাদেশকে সাপ্লাই করতে পারে। আবার ভারতেরও ত্রিপুরাতে যদি সহজে যেতে হয় তাহলে তাকে বাংলাদেশকে লাগবে। সুতরাং দেখা যাক যে রাজনৈতিক শত্রুতা ভুলে একটা সুস্থ বাণিজ্য সম্পর্ক, ইকুয়াল বাণিজ্য সম্পর্ক এটা গড়ে উঠতে পারে কিনা, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।